বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, একটা কথা এবং না বললেই নয়, কথা বলতেই হবে। এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই জরুরি। আমার যে কথা আজকে আপনাদের সামনে বলবো, এই কথাগুলো হলো গিয়া যে আমরা বাংলাদেশ 5ই আগস্ট যে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, একটা বাংলাদেশ তখন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি 15 বছর। বাংলাদেশের মানুষ কথা বলার তার পাওয়ার ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বললেই সে হয় মারা যেত, আর নতুবা গুম, নতুবা আপনার বিভিন্ন মামলায় তাকে জড়ানো হতো। সেই ফেসিবাদ সরকারকে, সেই স্বৈরাচার সরকারকে এবং সেই স্বৈরাচারের দূষরকে এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেছে বটে, কিন্তু এখন পর্যন্ত তারা যে পালিয়ে যাওয়ার পরেও তারা বাংলাদেশকে নিয়ে নানানভাবে চক্রান্তে লিপ্ত। তাই প্রিয় দেশবাসী, আজকে যে এই বাংলাদেশ নিয়ে যে একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তের যে আমরা যে চক্রান্ত বুনছে যারা, চক্রান্তর যে ধূম্রজাল যেটা বলে, এটা সৃষ্টি করেছে। এখন এটা থেকে বাংলাদেশ কীভাবে মুক্তি পাবে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন কতটুকু কার্যকর এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন বিগত দিনে কীভাবে ছিল, এখন কিভাবে আছে এবং ভবিষ্যতে বাংলাদেশের পুলিশের অবস্থান কী হবে, সেটা নিয়ে আমার আজকের আলোচনা। এবং আপনাদেরকে বিশেষ করে আমি বলবো, গোপালী পুলিশ বাংলাদেশের প্রায় 250 থেকে 300 গোপালী পুলিশ আছে বাংলাদেশে। এই গোপালী পুলিশের পুলিশরা বাংলাদেশের এরা শেখ হাসিনার তৈরি করা এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী, বর্তমানে প্রায় 1 লাখেরও বেশি আওয়ামী লীগ পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী এরা বাংলাদেশের জন্য কতটা সুফল বয়ে নিয়ে আসবে এবং এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী বাংলাদেশে এই যে বর্তমানে যে বাংলাদেশের শিল্প কারখানা বলেন, এরবার পরে আপনি বিভিন্ন ফ্যাক্টরি বলেন, আপনি বিভিন্ন আপনার ব্যবসা বাণিজ্য বলেন, এবং বাংলাদেশের যে বিভিন্ন সমস্যা এখন সৃষ্টি হচ্ছে, এখানে আগুন লাগছে, সেখানে মানুষ মারে ফেলছে, এই হচ্ছে সেই হচ্ছে, এর মূল কারণ হলো পুলিশ ঘুমিয়ে আছে। এর মূল কারণ কি? বাংলাদেশের পুলিশ ঘুমিয়ে আছে। এই বাংলাদেশের পুলিশকে জাগ্রত করতে হলে, সজাগ করতে হলে আপনাদের কিছু মেডিসিন ইউজ করতে হবে। তো এই মেডিসিনের নাম কি? কোন মেডিসিনটা ইউজ করলে ওরা জাগিয়ে উঠবে, এই নিয়ে আজকের আমার আলোচনা। আমি শুরু করব, বাংলাদেশের পুলিশ কেন কাজ করতেছে না, বাংলাদেশের পুলিশের মধ্যে বিগত দিনের সরকারের কী ভূমিকা ছিল, বর্তমান সরকারের কী ভূমিকা, এবং এই পুলিশকে আমরা কিভাবে এক প্ল্যাটফর্মে নিয়ে আনব, এবং পুলিশ যে বিগত দিনের আওয়ামী লীগ পুলিশ বাহিনী ছিল তাদের একটা তালিকা করতে হবে। কিছু দিনের ভিত্তিতে আপনার 2-1 সপ্তাহের ভিতরে তাদের তালিকা করে তাদেরকে এই হয় আপনারা বদলি করেন, নতুবা তাদেরকে জব থেকে আপনারা অব্যাহতি দিয়ে কোনো কারণ করে আপনারা এদেরকে বাদ দিয়ে এদের পরিবর্তে রিপ্লেস করতে হবে। এই যতজন পুলিশ চলে যাবে, 1 লাখ পুলিশ যদি আপনারা বিদায় করেন, তো 1 লাখ পুলিশের বদলা আপনারা রিপ্লেসের জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা রিপ্লেস করবেন। প্রিয় স্বরাষ্ট্র
উপদেষ্টা এবং আমার প্রধান উপদেষ্টা এবং যারা অন্য উপদেষ্টা সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা একটু আমার যদি এই প্রোগ্রামটা দেখেন আপনারা খেয়াল করবেন পুলিশ কেন কাজ করতেছে না, জনগণের বন্ধু পুলিশ আজ কেন তারা নীরব। হ্যাঁ, বিগত দিন তারা কিভাবে লাঠিচার্জ করেছিল, কিভাবে জনগণের উপরে গুলি চালিয়েছিল, কিভাবে আওয়ামী লীগ শেখ হাসিনার হুকুম তামিল করেছিল, আজ কেন তারা নীরব, আজ কেন তারা সেইভাবে অ্যাকশনে কাজ করতে পারতেছে না, তাদের শক্তি কোথা থেকে এত দুর্বল হয়ে গেল, এর কারণ কি এবং কিসের জন্য তারা আজ আজ এত নীরব। আমরা এক মাস আমরা মনে করছি ওরা টমার মধ্যে ছিল, বিগত 5 তারিখ অনেক পুলিশকে মারা হয়েছে, অনেক পুলিশ হয়েছে, মানুষ তখন সেন্টিমেন্টাল ছিল, কারণ শেখ হাসিনা যেভাবে মানুষকে মেরেছিল এই পুলিশ দিয়ে মানুষ মেরেছিল, এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী দিয়ে মানুষ মেরেছিল। এই আওয়ামী লীগ পুলিশ বাহিনীর কারণে আরও যে আমার 1,30,000 পুলিশ, নিরীহ পুলিশ, এদেরকে আজকে এটা কষ্ট, এরাও তোমার মধ্যে চলে গেছে। বাংলাদেশের 2,35,000 পুলিশ আছে, বাংলাদেশের পুলিশের সংখ্যা 2,35,000 আনুমানিক। এই 2,35,000 পুলিশ এর মধ্যে 1,00,000-এরও বেশি পুলিশ এই আওয়ামী লীগের সরকারে মানে নিয়েছিল, এই পুলিশগুলারে নিয়োগ দিয়েছিল। এই পুলিশ 1,00,000-এর উপরের পুলিশগুলা ছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর পুলিশ ছিল। এরা অরিজিনাল পুলিশ ছিল না, এরা ছিল সন্ত্রাসী পুলিশ। এরা পোশাক ছিল, ইউনিফর্ম ছিল পুলিশের, লেখা ছিল পুলিশ, কিন্তু এরা পুলিশ নয়, এরা ছিল আওয়ামী লীগের বাহিনী। তো প্রিয় দেশবাসী, আজকের যে এই পুলিশ কিভাবে আপনারা রিপ্লেস করতে পারেন, নতুবা এই পুলিশকে আপনারা মানে সব মানে 670টা থানা বাংলাদেশের ভিতরে আছে। হাউ মেনি থানা ইন বাংলাদেশ? 670 থানা ইন বাংলাদেশ। তো 670টা থানা আমরা বাংলাদেশে আছে। তো বাংলাদেশে যদি 670টা থানা থাকে, তো হাউ মেনি মানে ওসি police in charge, how many police in charge in Thana? 670 Thana and OC 670 OC আপনার প্রত্যেকটা থানার মধ্যে একজন করে ওসি থাকে। তো ওসি হলো গিয়ে এই থানার ইনচার্জ। ওসি 670 জন ওসি, এদের মধ্যে 90% ওসি আগের ওসি রয়ে গেছে এবং 10% ওসি আপনার বদল করা হয়েছে। এই 90% ওসি এখনও আওয়ামী লীগের, ওদের শরীরে আওয়ামী লীগের গন্ধ রয়েছে এবং ওদের শরীরে আওয়ামী লীগ যে টাকা কীভাবে বানানো, মানে মানুষকে মারলে কত টাকা মিলে, সেই ধরনের ওসি এখনও থানার মধ্যে রয়েছে। প্রত্যেকটা থানার ওসিকে বদল করতে হবে এবং এর সাথে সাথে আপনারা একটা লিস্ট করতে হবে কারা আওয়ামী লীগের মানে হয়ে কাজ করেছিল, কোন থানার ওসি আওয়ামী লীগের হয়ে কাজ করলো, সবার লিস্ট আপনারা বার করতে হলে আপনারা গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে, গোয়েন্দা রিপোর্টকে আপনারা অনুসরণ করুন এবং এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠনকে আপনারা এই পুলিশের রিপোর্ট বার করার জন্য সহযোগিতা চান। যারা নিরপেক্ষ ভালো মানুষ এদের সহযোগিতা চান, যারা জানে এই থানার ওসি কীভাবে কী কাজে ছিল বিগত দিন, মানে এইরকম প্রত্যেকটা থানার ওসিদেরকে আপনারা রিপোর্ট 2 সপ্তাহ ভিতরে বাইর করেন, যারা এরা কি মানে মানুষের জনগণের পক্ষে কাজ করেছিল না জনগণের বিপক্ষে কারা কাজ করেছিল, আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল না জনগণের হয়ে কাজ করেছিল, সেটার তথ্য আপনারা মানে 2 সপ্তাহের ভিতরে বের করে এদের এই যে 670 জন মানে ওসি আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং এই যে মানে সাব ইন্সপেক্টর, এরপরে আপনার মানে হাবিলদার, এরপরে আপনার কি যে পুলিশ কনস্টেবল, এদেরকে কিছু করার দরকার নাই, এরা ঠিক আছে, মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আপনারা খেয়াল রাখতে হবে। যেমন ওসি একটা মারাত্মক জায়গা, ওসি হলো একটা থানার মেইন পার্ট। ওর আন্ডারে একটা থানা চলে, একজন ওসির আন্ডারে একটা থানা চলে, ওসি মানে ইনচার্জ। ওসিকে
মাস্ট বি আপনারা ওর 670 জন ওসি বাংলাদেশে, 670টা থানার 670টা ওসি, এই 670 থানার 670 ওসিরে আপনারা কী করতে হবে, আপনারা এদের একটা লিস্ট করেন এরা কীভাবে কী কাজ করেছিল বিগত দিন। লিস্ট করলে আপনারা পেয়ে যাবেন। এবারে গোয়েন্দা রিপোর্টও আপনারা সাথে নেন। এর হইল গিয়ে আপনার হইল গিয়ে এই এক জায়গা। 2 নম্বর জায়গা হইল গিয়ে আপনার এসপি, পুলিশের ডিসি, পুলিশের ডিআইজি, হ্যাঁ, এই রকম ডিআইজি, এসপি এবং পুলিশের ডিসি, এই আপনার স্তরের আপনারা তখন একটা লিস্ট করেন। এরা কি পুলিশের ডিসি কী কাজ করেছিল বিগত দিন, এদের লিস্ট করেন। পুলিশের এসপি বিগত দিন কী কাজ করেছিল, এদের লিস্ট নেন। এরপরে আপনি ডিআইজির লিস্ট নেন, এরা কি বিগত দিন কী কাজ করেছিল, জনগণের পক্ষে ছিল না আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এটা লিস্ট আপনারা বাইর করেন। 2 সপ্তাহের ভিতরে আপনারা বাইর করেন, নইলে বহু বিপদের সম্মুখীন বাংলাদেশ পড়বে। এরপর আপনাদেরকে আমি একটা হিসাব দিচ্ছি। বাংলাদেশের 15 বছরে নানান দুর্নীতি, তার মধ্যে পুলিশ লীগ অন্যতম। এখন আমরা দেখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী কেন কাজ করছে না। এর মূল কারণ আগের সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে অনেক পুলিশকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে নেওয়া হোক। হ্যাঁ, অনেক পুলিশকে আপনার বাদ দেওয়া হয়েছে, তাদেরকে নেওয়া হোক। হ্যাঁ, 2,35,000 পুলিশের মধ্যে 1 লাখেরও বেশি পুলিশ আওয়ামী লীগের সময় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই পুলিশদেরকে আপনারা চিহ্নিত করতে হবে। হ্যাঁ, এরপরে আপনারা চাইলে এটা 1-2 দিনের ভিতরে আপনারা এগুলা রিপ্লেস করতে পারবেন। কিভাবে রিপ্লেস করবেন সেটা আমি বলবো। টোটাল বাংলাদেশের থানা উপজেলা হিসাব করলে 670টা থানা আছে। 670টা থানা, 670 ওসি, 670 থানার 670 ওসি। এই 670 ওসিকে আপনারা ইমিডিয়েট বদলি করেন বা অন্য কিছু করতে পারেন। আপনারা বদলি করতে পারেন অথবা এদেরকে দেখে এদেরকে যাচাই বাছাই করে গোয়েন্দা রিপোর্ট এবং এলাকার কিছু বিজ্ঞ যারা লোক আছেন, যারা সচেতন লোক, তাদের কাছ থেকে একটা লিস্ট, তাদের থেকে একটা আপনারা কমিটি করে দেন। প্রত্যেকটা থানার লেভেলে কমিটি করে দেন যে আপনারা 1 সপ্তাহের ভিতরে আমাদের রিপোর্ট দেন যে এই থানার ওসি বিগত দিন কী করেছিল। হ্যাঁ, এর বাদে গোয়েন্দা রিপোর্টের সাহায্য আপনারা নিয়ে 670 জন ওসিরে ইমিডিয়েট আপনারা একটা ব্যবস্থা করেন, আর রিপ্লেসও করতে পারবেন। এটাও বলবো আপনাদেরকে পরে। এরপরে পুলিশের কারণে হাজার মানুষকে হত্যা করা হয়েছে, হাজার মানুষকে গুম করা হয়েছে এবং অনেক মানুষকে আহত করা হয়েছে এই পুলিশের কারণে। এখনও বেশিরভাগ থানার ওসি আওয়ামী লীগের আমলে এবং বিভিন্ন এসপি, ডিআইজি, হ্যাঁ, এবং পুলিশের ডিসি, তারা আওয়ামী লীগের হয়ে তখন কাজ করেছিল। 5ই আগস্টের আগে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল। বাংলাদেশের ওসি প্যানেলে ভুক্ত হওয়ার জন্য 2,000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি কিটা এনলিস্টেড আছে। কিতা করছে, 2,000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। বাংলাদেশের ওসি প্যানেল ভুক্ত হওয়ার জন্য কী হয়েছে, 2,000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি এনলিস্টেড আছে। কারা পদ থেকে বঞ্চিত, কাদের যোগ্যতা আছে এটা দেখে বদলাতে হবে। সময় যেন টাইম যেন না নেওয়া হয়। সময়
ক্ষেপণ না করে কুইক আপনারা এই সব জায়গা চেঞ্জ করবে। বাংলাদেশের মানে ওসি প্যানেলভুক্ত হওয়ার জন্য 2000-এর বেশি ইন্সপেক্টর অলরেডি ইনলিস্টেড আছে। এর বাদে আপনারা যদি মানে চাইলে 1 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার ভিতরে আপনারা 670 জন ওসিকে বদল করতে পারবেন। চাইন যদি 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার ভিতরে সব ওসিরে বদলাইতে পারবেন এবং এর জায়গায় রিপ্লেসও করতে পারবেন। রিপ্লেস কীভাবে করবেন? ওই দেখেন আমরা কাছে রিপোর্ট আছে 60,000-এরও বেশি, মানে অনুমানিক 70,000 ধরেন, 70,000 সেনা সদস্য এবং বিডিআরের জওয়ানরা বর্তমানে তারা রিটায়ারমেন্টে আছে। বিভিন্ন তার কারণ থেকে তারা অব্যাহতিও দেওয়া হয়েছে জব থেকে। এই ধরনের বিডিআর জওয়ান আছে এবং আর্মির সেনাসকল আছে 70,000-এরও বেশি। 60 থেকে 70,000-এরও বেশি আছে এইরকম সেনা সদস্য, বিডিআরের জওয়ান এইরকম আছে এবং তারা ফুললি ট্রেনিং। হ্যাঁ, আর তাদের বয়স 55-র নিচে, তাদের বয়স কিটা 55-র নিচে। তারা প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ, তাদেরকে ডাকা হোক, প্রয়োজনে তাদেরকে চান্স দেওয়া হোক। এই 60,000-এরও বেশি, প্রায় 70,000 হবে অনুমানিক। 70,000 রিটায়ার্ড আছে সেনা এবং বিডিআরের জওয়ানরা। এরা ফুল ট্রেনিং, এরা ট্রেনিং দেওয়ার দরকার নেই, কিচ্ছু নাই। তাদেরকে আপনারা এই জায়গায় ইউনিফর্ম লাগাইয়েই আপনারা হাজির করতে পারবেন। মাত্র 2 ঘন্টা সময় লাগবে। খালি ইউনিফর্মটা লাগাইবেন আর তাদেরকে আনিয়া, আপনার কোনো ট্রেনিংয়ের কিছু দরকার নেই, তাদেরকে আনিয়া আপনি ডাইরেক্ট আনিয়ে ঢুকাইতে পারবেন। এই কাজ করবেন প্রয়োজনে। এর বাদে এদের কি আছে, এরা ওয়াদাভুক্ত যে তারা রাষ্ট্রের প্রয়োজনে, তারা রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে তারা হাজির হতে প্রস্তুত। তারা রিটায়ারে গেলেও তারা রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে, রাষ্ট্র যদি চাই বা মাত্রই তাদেরকে পাওয়া যাবে। তারা রাষ্ট্রের কাজে আসতে বাধ্য। এটা তারা ওয়াদাভুক্ত। তো তাদেরকে আনা হোক, অতি সত্বর তাদেরকে এনে রিপ্লেস করা হোক, জায়গা রিপ্লেস করা হোক। দেখবেন নে বাকি যতজন আছেন হেরাও ঠিক হয়ে যাবে। বাকি যত পুলিশ প্রশাসন আছে তারা দেখবেন তখন একটি হয়ে কাজ করবে। বাব্বারে বাব্বা, আমার তো সেই 60,000 70,000 রিটায়ারমেন্টের মানুষরা আইন লিছে, তা আরও কত অন্য সংস্থারও রিটায়ারমেন্টের অনেক পুলিশ সকলও আছে, ভালো পুলিশ আছে, সেদেরকে আনি লিব। তো বয়স 50-এর ঊর্ধ্বে হলে তো কোনো অসুবিধা নেই, 80-90 পর্যন্ত মানুষ কাজ করতে পারে। এরপরে রাষ্ট্রের প্রয়োজনে যে পুলিশ কাজ করছে না, অসুবিধা নেই, রাষ্ট্র তোমাকে বেতন দিবে, তুমি কাজ করবে না, রাষ্ট্রের বিপক্ষে কাজ করবে, তোমার আমার কোনো প্রয়োজন নেই। এইরকম পুলিশ আমাদের প্রয়োজন নেই। রাষ্ট্রের মানুষের বিপক্ষে গিয়ে কাজ করবে, সেই পুলিশ দিয়ে আমরা কি করব? এরপরে আপনি রাষ্ট্রের প্রয়োজনে আপনারা স্কাউট ক্যাডেট আছে। এটা কি স্কাউট ক্যাডেট? আমি নিজেও ছিলাম স্কাউট ক্যাডেটে। আমি জানি স্কাউট ক্যাডেটটা, এটা আর্মি থেকে এক ধরনের মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, সেমি মিলিটারি ট্রেনিং, ফুল নয়, সেমি। তো এই সেমি ট্রেনিং কিটা করা যায়, আপনি যে কোনোটা আপনি করতে পারবেন। আপনি যুদ্ধে যেতে পারবেন, আপনার দেশের যে কোনো আপনি চাইলে আপনি আরও কিছু ট্রেনিং দিলে এরা ফুললি ট্রেনিং হয়ে যাবে। তো ফুললি ট্রেনিংটা হয়ে যাবে। তো এই স্কাউটকে কাজে লাগানো যাবে। এটা সরকারের মাথায় আমি ঢুকাই দিতে চাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আমার থেকে জ্ঞানী, আপনি জানেন যে ক্যাডেট স্কাউট যারা, তারা ট্রেনিংপ্রাপ্ত, সেমি মিলিটারি ট্রেনিং দেওয়া হয় তাদেরকে আপনি কাজে লাগাতে পারেন। এরপরে আপনার কি আছে, বিএনসিসি হইল গিয়া বাংলাদেশ
ন্যাশনাল ক্রেডিট ক্রপ। বাংলাদেশ ন্যাশনাল ক্রেডিট ক্রপ এটাও সেমি মিলিটারি ট্রেনিং প্রাপ্ত। এদেরকে আপনি কাজে লাগাতে পারেন। স্কাউট ক্যাডেট অ্যান্ড বিএনসি মিলিয়ে প্রায় 1 লাখের উপরে হবে। তো এদেরকে যদি আপনি এই জায়গায় আনতে পারেন, পুলিশে নেন বা অন্য সংস্থায় নেন, হ্যাঁ, 100 সব কিছু 1 to 1 হয়ে যাবে। আর অপেক্ষা করবেন না, এদেরকে কাজে লাগান। এই মানে ঘুষখোর, দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের যে পুলিশ বাহিনী, সেটাকে আপনি বদল করা একান্ত প্রয়োজন। আপনি রিপ্লেস করে এদেরকে নিয়ে আসেন। এরপরে আর একটা সুযোগ আছে আমাদের। এই তো দেখাইলাম আপনার 70,000-এর বেশি কি সেনা সদস্য বিডিআরের জওয়ান আছে রিটায়ার্ডে। তাদেরকে আপনি, যাদের বয়স 55-র নিচে, তাদেরকে আপনি এনে লাগাতে পারেন। এদের কোনো প্রশিক্ষণের প্রয়োজন নাই। এরপরে আপনি স্কাউট ক্যাডেটকে আনতে পারেন, এদেরও প্রশিক্ষণের দরকার নেই। এরপরে আপনি আনতে পারেন, রিপ্লেস করতে পারেন আপনি বিএনসিসি যারা, এরা তো সেমি মিলিটারি ট্রেনিং, হ্যাঁ, এদেরকে আপনি রিপ্লেস করতে পারেন। এরপরে আপনি ইউনিভার্সিটি অনেক ছেলেমেয়েরা ইউনিভার্সিটি থেকে তারা আপনার লেখাপড়া কমপ্লিট করে, তারা বেকার, চাকরি পাচ্ছে না। ইমিডিয়েট তারাও আপনি আনতে পারেন শর্ট টাইমে ট্রেনিং দিয়ে তাদেরকে আপনি কাজে লাগান। এরপরে আপনি আস্তে আস্তে তাদেরকে আবার মানে ট্রেনিংয়ে পাঠাবেন। 1 মাসে ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে লাগাই দেন। 1 মাস পরে আস্তে আস্তে তাদেরকে ট্রেনিং দিয়ে আবার তাদের 9 মাসের ট্রেনিং হোক আর 6 মাসের ট্রেনিং হোক, তাদের ফুলা ট্রেনিং আস্তে আস্তে দেওয়া হবে। 1 মাসের ট্রেনিং দিয়ে কাজে লাগাই দিলেন, এরপরে আরও 2-3 মাস গ্যাপ দিয়ে তাদের আবার ট্রেনিংয়ে দিলেন। এর ভিতরে আমরা দেশ ঠিক হয়ে যাবে। তা আমি এইগুলা বললাম, সরকার চাইলে এদেরকে কাজে লাগাতে পারবে। এই 70,000 সেনা অফিসার, বিভিন্ন সেনা সদস্য, বিডিআরের জওয়ান এবং তারা রিটায়ার্ডে আছে, তাদেরকে আপনি কাজে লাগাতে পারেন। এবং অনেক সেনা অফিসারও আছে রিটায়ার্ডে, তাদেরকেও আপনি কাজে লাগাতে পারেন। বয়স হোক 60-এর উপরে হলে কি হবে, 60 হলে তো কাজ যতক্ষণ পর্যন্ত আপনি হাঁটা চলা করতে পারেন ততক্ষণ কাজ করতে পারবেন। এদেরকে কাজে লাগানো হোক, হ্যাঁ, র্যাঙ্ক দেখি যোগ্যতা দেখি এইভাবে কাজে লাগানো হোক। এরপরে আপনার স্কাউট ক্যাডেটের কাজে লাগাইতে পারেন। এরপরে আপনার বিএনসিসির কাজে লাগাইতে পারেন। এরপরে আপনার ইউনিভার্সিটির ছেলেমেয়েদের কাজে লাগাতে পারেন। স্বল্প ট্রেনিং দিয়ে এদেরকে কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, কত সুযোগ আছে, সুযোগের অভাব আছে নাকি? হ্যাঁ, আপনারা এই আন্দোলন সেই আন্দোলন করবে, দেশের রাষ্ট্রের পয়সা খেয়ে আন্দোলন করবে। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা গুরুত্বপূর্ণ। ওসিদেরকে ইমিডিয়েটলি 670 থানার ওসিকে ইমিডিয়েটলি মানে বদল করা হোক, নতুবা অন্য কিছু উপায় ব্যবস্থা করে তাদেরকে একটা মানে এই জায়গা থেকে সরানো, মানে কীভাবে সরাবে সেটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন। আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করুন কীভাবে কী করবেন। আমি একটু আপনাদেরকে যুক্তি দিলাম, দেখুন আমার যুক্তিটা কাজে যদি লাগে এভাবে লাগাতে পারেন, নতুবা আপনারা আমার থেকে আরও অভিজ্ঞ, আপনারা যেটা ভালো মনে করেন সেটা দেশের জন্য করুন। 2,30,000 পুলিশ থাকা অবস্থায় বাংলাদেশের আইন শৃঙ্খলা এত বাদ হবে, এটা তো আমি আশা করতে পারি না। দেশবাসী এটা আশা করতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা সদা সজাগ থাকবেন। হ্যাঁ, রাজনীতি করবেন, আপনারা যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছেও আমার আকুল আবেদন, আপনারা রাজনীতি করবেন দেশের কল্যাণে, দেশের মঙ্গলে। ভারতের দুষ্ট চোখ আমাদের বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে পড়ে গেছে অনেক আগ থেকে। আপনারা এখন এটাকে, এই দুষ্ট চোখকে সবসময় আপনারা আপনাদের মেধা দিয়ে, আপনাদের জ্ঞান বুদ্ধি এটা দিয়ে, এই যে আপনার তাদের যে বাঁকা চোখ, হ্যাঁ, বাংলাদেশের উপরে পড়ে গেছে, সেই বাঁকা চোখকে আপনারা সোজা করার জন্য আপনারা আপনাদের যে মেধা কাজে লাগান। আপনারা রাজনীতি করেন দেশের মানুষের জন্য। ভারতের দাদাদের হাত জোর করে, ভারতের দাদাদের আশা নিয়ে
আপনারা মনে করবেন না বাংলাদেশের সরকার গঠন করবেন, এটা ভুল হবে। যদি দাদাদের আশা পূর্ণ করতে চান তাহলে মনে করবেন আপনারা দাদাদের মানে একদিন না একদিন যেভাবে হাসিনা কি পেল, হ্যাঁ, ওই এইভাবে আপনারা পাবেন। এটার জন্য আপনারা মানে একটুকু চিন্তা করবেন না যে আমার দরকার এই দেশের জনগণ, আমার দেশের জনগণের কল্যাণে আমি কাজ করি, একদিন না একদিন আমি ক্ষমতায় আসবো, একদিন না একদিন আমি ক্ষমতায় আসবো, জনগণই আপনাকে এই চেয়ারে বসাবে। তো প্রিয় দেশবাসী এবং প্রিয় রাজনীতিবিদ, আমার শ্রদ্ধেয় বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী যারা আছেন বাংলাদেশের আনাচে কানাচে, সবার কাছে আমার আকুল আবেদন, আমরা দেশটাকে একটু চিন্তা ভাবনা করি, দেশটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি, দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য আমরা যা যা প্রয়োজন তা করি। ভারত দেখেন তাদের রাজনীতি কত মানে তাদের দেশের স্বার্থে তারা সব রাজনীতিবিদ এক হয়ে যায়, কিন্তু দেখবেন তারাও চেয়ার দিয়ে বাড়াবাড়ি করে সংসদে, কিন্তু পার্লামেন্টে তারা চেয়ার দিয়ে বাড়াবাড়িও করে, কিন্তু তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করে না। দেশের বিরুদ্ধে কোনো কাজ হলেই তারা এক হয়ে যায়। দেশের আমরা বাঙালি, কাল ভারতের বিরুদ্ধে আপনি কিছু করেন না কেন, দেখবেন আপনাদেরকে মানে তারা কিভাবে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে। আমরা তো কিছুই করি না, আমরা নিরীহ, আমরা নীরবভাবে থাকি, এরপরেও আমাদের উপরে এইরকম তারা আছে, বাংলাদেশের উপরে এইরকম তাদের চোখ দুইটা এইরকম রাখছে যে কোন সময় বাংলাদেশ কিভাবে অশান্তি করবে। বাংলাদেশে গার্মেন্টসে আগুন ধরাইয়া দিচ্ছে, বাংলাদেশের বিভিন্ন মার্কেটে আগুন ধরায়, এই করে সেই করে সব কিছু এই ভারতেই করতেছে। আজ যত 15-16 বছর ধরে আমি দেখছি বাংলাদেশের কত জায়গায় 2 দিন বাদে বাদে আগুন ধরে, এখানে আগুন ধরে চিটাং, ঢাকা, সিলেট সম্পূর্ণ জায়গায় আগুন ধরতেছে। এই আগুন ধরতেছে আর আমাদের দেশের মানুষ বালতি দিয়ে পানি দিয়ে আগুন নিভাইতে চেষ্টা করতেছে। ফায়ার ব্রিগেডে এরা মারা যাচ্ছে, হ্যাঁ, দিনের পর দিন তারা মারা যাচ্ছে তাদের এই সেবা দিতে দিতে। এর একটাই কারণ হলো, এটার সবচেয়ে মূল কারিগর হলো গিয়ে ভারত আমাদের দেশকে পিছিয়ে নেওয়ার জন্য যা যা সব মন্ত্রতন্ত্র সে করতেছে, যত ধরনের মন্ত্রতন্ত্র আছে সব কিছু করে। আমি জানি, আমি বিশ্বাস করি ফেল হবে, যদি আমরা একতা থাকে, আমাদের মনের ভিতরে সাহস থাকে যে আমরা ছোটো হতে পারি দেশ, কিন্তু আমি ভারতের গোলাম নই, ভারতের কাছে মাথা নত করব না, ভারতের কাছে আমার দেশ বিক্রি করব না। যে কোনো উপায়ে আমার সরকার আমি গঠন করব, আমার দেশ আমি গঠন করব, আমার দেশের ভালো মন্দ আমি বুঝবো। ভারতে এখানে নাক গোলালি মানে কি? ভারত আমার দেশকে নিয়ে চিন্তা করবে, সেটা তো তার দেশ নিয়ে সে চিন্তা করবে। বাংলাদেশকে নিয়ে সে চিন্তা করা মানেই হলো গিয়ে এই দেশের অমঙ্গল চাওয়া, এই দেশকে মানে ডুবিয়ে দেওয়া, এটাই হইল তার চাওয়া। বাংলাদেশকে নিয়ে কোনো দেশে যদি কিছু চায়, এটা মনে করতে হবে বাংলাদেশকে সে মানে তার পায়ের নিচে রাখতে চায়, সে উপরে থাকতে চায়। তা আমরা কেউ কারোর পায়ের নিচে থাকবো না। আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। 1971 আমরা যুদ্ধ করে পাকিস্তানকে সরিয়ে আমরা বাংলাদেশ নামে একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে। আর ভারত যদি আমাদের সাথে বন্ধু থাকতে চায়, ঠিক আছে, সুন্দর। যদি থাকতে চায় না, আমরা বলবো আমাদের দেশ নিয়ে কোনো কিছু করবা না, আমাদের দেশ নিয়ে তুমি মাথা ব্যথা তোমার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশের সরকার, আমাদের দেশের জনগণ এটা নিয়ে চিন্তা করবে। তাই আপনি বেটার হলো আপনি আমাদের কাছ থেকে সরে যান। আর যদি আপনি সরে যান না, এইভাবে আমাদেরকে যন্ত্রণা দেন, তাই আমরাও প্রস্তুত হয়ে যাব আপনাকে কিভাবে যন্ত্রণা দেওয়া যায়। আমরা এখন পর্যন্ত ওয়েট এন্ড সি করতেছি, ওয়েট এন্ড সি। আমরা দেখতেছি আপনি কি করতেছেন। এরপরে যখন দেখব না দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে, তখন আমরা বাধ্য হব আপনার সাথেও আমরা এইরকম মন্ত্রতন্ত্র চালাতে বাধ্য হব। এইরকম মন্ত্রতন্ত্র যেভাবে আপনি করতেছেন সেইভাবে আমরাও মন্ত্রতন্ত্র করব। আমরাও দেখব কিভাবে তোমার 7 সিস্টার রক্ষা করো। আমরাও দেখব কিভাবে তোমার 7 সিস্টার রক্ষা করো। আমরাও দেখব কিভাবে তোমার 7 সিস্টার রক্ষা করো। আমরা এটা চাই না, কিন্তু যদি আমরা দেওয়ালের সাথে আমাদের পিঠ লেগে যায়, তখন তো আমরা কিছু করার নেই, আমরা এটা করতে বাধ্য হব। তো প্রিয় দেশবাসী, আমাদের কাছেও অনেক কিছু আছে, আমরা ছোট নয়। দেশ আমরা ছোট, কিন্তু ভারত অনেক বড় দেশ, তাই বলে আমাদের মন ছোট নয়। মনে রাখবেন, জীবনে যে জাতি নিজেকে
দুর্বল করে ভাবে, যে জাতি নিজেকে ছোট মনে করে, সে জাতি কখনো এগিয়ে যেতে পারে না। যে জাতি নিজেকে মনে করবে আমরা ছোট হতে পারি, আমাদের অনেক কিছু আছে, আমাদের প্রতিভা আছে, আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন দেশে বড় বড় লেভেলে চাকরি করতেছে, আমরা কী দিকে কম আছি? আমাদের কোনো দিকেই আমরা কম নাই। আমরা কম হলো গিয়ে আমরা কোন দিকে সবচেয়ে বেশি দুর্বল? আমরা দুর্বল হলো আমরা রাজনীতিবিদরা আমাদেরকে দুর্বল করে রেখেছেন। আমরা রাজনীতিবিদরা এখন পর্যন্ত মানে তারা ওই ভারতের পক্ষ নিয়ে কাজ করেন। আমাদের রাজনীতিবিদরা ভারতের গোলাম হয়ে থাকতে চান। আমাদের রাজনীতি যেমন ধরেন আমাদের শেখ হাসিনা, হ্যাঁ, আওয়ামী লীগের যে প্ল্যাটফর্মে যতজন ছিলেন, হ্যাঁ, বড় বড় লেভেলের সবই আওয়ামী লীগের পেতেত্তা ছিলেন, আওয়ামী লীগের দালাল ছিলেন। এই আওয়ামী লীগের দালালের কারণে আজ বাংলাদেশের ভারত আজ বাংলাদেশের উপরে এইরকম জুলুম অত্যাচার করে টিকে আছে। হ্যাঁ, যদি আওয়ামী লীগ এইরকম সফল থাকতো, ভারতকে বুড়ি আঙ্গুল দেখাতো, তখন ভারত এবং অন্য অন্য দলও যদি সেই একইভাবে বুড়ি আঙ্গুল দেখাতো, তখন কী হইতো? বাংলাদেশকে তারা এইরকম ব্যবহার করতে পারতো না। তো প্রিয় দেশবাসী, মাথায় এটা রেখে আমরা কাজ করতে হবে। এই দেশটা আমাদের সকলের, আমরা সকল মানুষ এক দেশেরই, আমাদের সকলের রক্ত একই। আমরা বিভিন্ন জাতের হতে পারি, বিভিন্ন ধর্মের হতে পারি, বিভিন্ন বর্ণের হতে পারি, বিভিন্ন কালারের হতে পারি, কিন্তু আমরা এক, আমাদের দেশের সত্ত্বে এক। তাই আমি সব রাজনীতিবিদদের জোরহাত করে বলবো, আপনারা দেশটাকে এগিয়ে নিয়ে যান। রাজনীতি হলো দেশের মানে মূল কারিগর। আপনারা যদি রাজনীতি করেন জনগণের কল্যাণে, আপনারা যদি দেশের স্বার্থে রাজনীতি করেন, তাহলে দেশ এগিয়ে যাবে। অনলি 10 ইয়ার্সের ভিতরে দেশ অনেক উপরে উঠে যেতে পারে, যদি আমাদের দেশের রাজনীতিবিদরা সঠিক থাকে। তাই আমার একটাই কথা, আমি বারবারই এই কথা বলি যে একতাই বল, একতাই শক্তি। সব রাজনীতিবিদ মিলে আমরা এক হতে হবে। আমাদের বিরোধ থাকতে পারে, আমাদের কথা বেশকম হতে পারে, আমরা চলার মধ্যে অনেক ভুল করতে পারি, আমাদের কথার মধ্যে অনেক ভুল হতে পারে, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করব, কিন্তু আমরা কি করব? সময় মতো আমরা এক হয়ে যাব। যখন ভারত আমাদেরকে কিছু বলবে, তখন আমরা এক সুরে কথা বলবো। তুমি আবার বলার কে রে? তুমি আবার বলবে আমাদেরকে? হ্যাঁ, স্বাধীন করেছি আমরা বাংলাদেশ, বাংলাদেশের নাম পতাকা আমাদের, বাংলাদেশের রাষ্ট্র আমাদের, বাংলাদেশের টাকায় আমরা খাই, বাংলাদেশের টাকায় আমরা চলি। আর তুমি ভারতের কথায় আমি উঠবো বসবো কেন? এটা আপনি মাথায় রাখতে হবে। আমরা এটা মাথায় নিয়ে কাজ করলে অনলি 10 ইয়ার্সের ভিতরে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটা সিঙ্গাপুরের মতো দেশের মতো নিয়ে যেতে পারবো। আমরা বাংলাদেশে কিছু অভাব নেই। আমাদের বাংলাদেশে মাটি অনেক উর্বর, বাংলাদেশের মাটির নিচে অনেক কিছু সম্পদ আছে। আমরা কিসের জন্য এত আমরা আমরা এত মানে আমরা মনে মনে এত দুর্বল? আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, মাছ মেরে আমরা খেতে পারবো সারা জীবন। আমাদের ভাতেরও অভাব নেই, অনেক ভাত। আমরা যদি রেগুলারলি আমরা যদি ক্ষেত কৃষি করি ঠিক মতে, আর ভাতেরও অভাব নেই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবে, আমরা এটা দোয়া করি। আর আপনারা সবাই বাংলাদেশের জন্য বিশেষ করে দোয়া করেন। বাংলাদেশের যে এই যে মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ভারত এবং শেখ হাসিনা মিলে একটার পর একটা পায়তারা করছে, কীভাবে বাংলাদেশকে কখনো পুলিশ, কখনো আপনার আনসার বাহিনী, কখনো আপনার গ্রাম পুলিশ, কখনো আপনার হিন্দুদের দিয়ে, কখনো আপনার মানে মানে পুলিশকে দিয়ে, কখনো আপনার মানে কিছু টাকা পয়সা ইনভেস্ট করে, কখনো আপনার অমুক তমুকরে ইউজ করে, নানানভাবে একটা মানে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য বাংলাদেশকে পৃথিবীর মানুষকে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ একটা মানে অন্য ধরনের রাষ্ট্র। এখানে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আরও মানে অবস্থা বাংলাদেশের শোচনীয় হয়ে যাচ্ছে। কীভাবে মারামারি হচ্ছে, কীভাবে খাটাখাটি হচ্ছে, কীভাবে আগুন জ্বলতেছে, কীভাবে এই হয়েছে সেই হয়েছে, তারা এটা নিউজ করে পৃথিবীর সব জায়গায় তারা দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে এই অবস্থা কেন।
এটা প্রমাণ করতে চাচ্ছে এবং এটা বোঝানোর জন্য তারা এই অস্থিতিশীলতা পরিস্থিতি তারা সৃষ্টি করতে চাচ্ছে। তারা একটা পায়তারা করতে চাচ্ছে যে শেখ হাসিনার মতো, আর শেখ হাসিনাকে তো আর পারবে না ক্ষমতায় বসাতে, চাচ্ছে শেখ হাসিনার মতো আর কাউকে নিয়ে ক্ষমতায় বসাতে পারে, এইরকম একটা সিস্টেমের মধ্যে তারা রাখছে। যদি শেখ হাসিনাকে পারে না, তো অন্য শেখ হাসিনার মধ্যে থেকে এইরকম একজন মানুষ কীভাবে তারা পাইবে, সেই জন্য তারা একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। তো প্রিয় দেশবাসী, আমরা এখান থেকে সজাগ থাকবো, রাজনীতিবিদরাও আপনারা এখান থেকে সজাগ থাকবেন। আর আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আপনারা এই যে পুলিশের যে কার্যক্রম একদম স্থবিরতা, এই পুলিশের কার্যক্রমকে আপনারা জাগ্রত করতে হলে আমি কয়টা প্ল্যান আপনাদের কাছে দিয়ে দিই। যদি আমার ছোট্ট জ্ঞানে আপনাদের যদি এটা পড়ে, আমি জানি আপনারা অনেক জ্ঞানী, যদি পড়ে এটা আপনি করবেন যে 70,000-এর বেশি আপনার কি আছে সেনা সদস্য, বিডিআরের জওয়ানরা বর্তমানে তারা রিটায়ার্ডে আছে, তাদেরকে আপনারা মানে প্রশিক্ষণও দেওয়া লাগবে না, কিছু নয়, তারা এক্সপার্ট। তারা আপনি খালি মানে ইউনিফর্ম লাগিয়েই আপনি লাগাইতে পারবেন, বাংলাদেশের পুলিশে হোক অন্য ডিপার্টমেন্টে লাগাইতে পারবেন। এরপরে আসে আপনার স্কাউট ক্যাডেটের, এদেরকেও কাজে লাগাতে পারবেন। বিএনসিসি যারা সেমি মিলিটারি ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে আপনার রিপ্লেস করে তাদেরকে মানে পুলিশের জায়গায় আনতে পারবেন। এবং আপনি চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি চায় 2 ঘন্টার ভিতরে আপনারা এই সব জায়গা, ওই যে ওসি যেগুলো আছে, যে 670 জন ওসিকে আপনি ইমিডিয়েট বদলাইতে পারবেন, বদলাইয়া আবার রিপ্লেসও করতে পারবেন, রিপ্লেস করে এদেরকে আনতে পারবেন। এরপরে আপনি অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বেকার আছে, তাদেরকেও আপনি স্বল্প ট্রেনিং দিয়ে তাদেরকেও আপনি এই বাহিনী আনতে পারবেন। তাহলে আমরা কোনোভাবেই বিপদগ্রস্ত নয়। এরা চলে গেলে যে আমরা মানুষ পাবো না, আমাদের মানে পুলিশ বাহিনী অচল হয়ে যাবে না। 1 লাখ পুলিশকে আপনি সরাই দেন, 2,35,000 পুলিশ বাংলাদেশে আছে, এর মধ্যে 1 লাখ পুলিশকে যদি আপনি সরাইয়ে এদেরকে এই 60,000 আছে আপনার সেনা এবং বিজেপি, হ্যাঁ, বিডিআরের জওয়ান আর যে আপনি সেনাবাহিনীর সদস্য মিলে আছে 70,000। এই 70,000-এর যদি আপনি আনেন, এরা বয়স 55 ঊর্ধ্বে নাইলে 55 নিচেও আছে, এদেরকে আপনি কাজে লাগাতে পারবেন। এরপরে হইলো স্কাউটের এরা আছে, এর বাদে বিএনসিসি আছে, এরা সেমি মিলিটারি ট্রেনিং প্রাপ্ত। তো এদেরকে যদি আপনি আনিয়ে কাজে লাগাইতে পারবেন ইমিডিয়েট, তো এরা 1 লাখের উপরে আছে। তো আপনি 1 লাখ এই জায়গা দখল করতে এদের দিতে পারবেন। এই যে রিটায়ার্ডে আছে 60,000 70,000, আর আপনি স্কাউটে আছে, আর বিএনসিসিতে আছে আরও 1 লাখ, এদেরকে আনিয়ে যদি আপনি কাজে লাগান, পুলিশ স্ট্রং হয়ে যাবে, পুলিশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আর এরপরে দেখবেন যারা আরও অলস আছে সেগুলোও আপনার মানে জাগ্রত হয়ে কাজ করবে, আর অলস থাকবে না। রিপ্লেস করেন, আর নয়তোবা ওদেরকে বদলি করেন এবং একটা লিস্ট করেন কতজন পুলিশ মানে আওয়ামী লীগ বাহিনীর পুলিশ ছিল, আওয়ামী লীগের অর্ডারে কাজ করেছে, এদের একটা লিস্ট আপনি গোয়েন্দা কাছ থেকে আনেন। আর লোকাল যে এটা আপনি প্রত্যেকটা থানায় একটা আপনি কমিটি গঠন করে দেন, যে একজনকে মেইন একটা প্রদান করে আরও 2-1জনকে দিয়ে দেন কমিটি করে, এটা আপনারা রিপোর্ট পেশ করতে 1 সপ্তাহ রিপোর্ট পেশ করে দিবে। এটা নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে, হ্যাঁ। তো এগুলো আপনারা ইমিডিয়েট করতে হবে এবং এগুলো বাংলাদেশের জন্য একান্তই জরুরি। তো প্রিয় দেশবাসী, আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা গুলাটে করার জন্য এর মূল কারণ হচ্ছে ভারত এবং আমাদের বিগত সরকারের যে আমি বলবো অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার দূষর এবং যে ভারতের মানে মোদী সরকারও এই বাংলাদেশের এই যে পরিস্থিতি তাদের হাত আছে এবং তারা এই বাংলাদেশের অশান্তি সৃষ্টি করার জন্য, বাংলাদেশের ইকোনমিক ডাউন করার জন্য, বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রপ্রধানদের বোঝানোর জন্য যে বাংলাদেশের শেখ হাসিনা না থাকার কারণে দেখো
বাংলাদেশে কত অস্থিতিশীল পর্যায়ে বাংলাদেশ চলে যাচ্ছে, বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে, এটা তারা একটা ক্যামেরাবন্দি করে তাদেরকে দেখাবে। এটারই মূল কারণ। আমি আর কিছু বুঝি না, আমি একটাই বুঝি, ভারত আমাদের দেশের বন্ধু নয়। ভারত আমাদের দেশে সবসময় মঙ্গল চাচ্ছে না, সবসময় অমঙ্গল চাচ্ছে। ভারত চাচ্ছেই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নষ্ট হয়ে যাও, সব গার্মেন্টস ভারতে চলে যাও। ভারত একাই রাজত্ব করবে পৃথিবীর বুকো। বাংলাদেশের আর ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, অন্য অন্য দেশের আপনারা চিন্তা করেন। শ্রীলঙ্কার সাথে এত বছর তারা মানে ঝগড়া লাগাইয়া শ্রীলঙ্কার ধ্বংস করছে এই ভারতে। শ্রীলঙ্কার এই যে পরিণতি সম্পূর্ণ দায়ী হইল ভারত। এরপরে আপনি দেখেন ভুটানে ভারতের পাওয়ার ছিল। ভারতকে তারা নির্মূল করে দিয়েছে। ভারতের নাম শুনলেই ভুটানের মানুষ মানে গা শিড়িয়ে উঠে। এরপরে আপনার দেখেন আপনার তারা নেপাল তো আপনার মনে করেন ভারত ছিলই, ভারতের দেশ ছিল, অঙ্গরাজ্যের মতো ছিল। সেই নেপালও আপনার কী করছে, ভারতকে বিতাড়িত করছে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, হ্যাঁ, সবাই কিন্তু ভারত বিরোধী। কেউ ভারতকে ভালো পায় না। একমাত্র শেখ হাসিনা ভারতের ছিলেন, এইরকম ছিলেন। উনি কী করছেন, শেখ হাসিনা ভারতকে খালি দিয়েছেন, আর ভারত শেখ হাসিনাকে খালি কী করছে, কী দিয়েছে, একটা গোলাপ ফুলও দেয় নাই। ভারত বাংলাদেশকে একটা গোলাপ ফুলও দেয় নাই, একটা ফুল দেয় নাই। আর বাংলাদেশ ভারতকে সব দিয়েছে। ইলেকট্রিসিটি যদি আপনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি তারা ওই যে আপনার পাহাড় চুরি করছে, এটা যদি করতো না, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এতদিনে হয়ে যেত। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেলে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি চলে যেত। শেখ হাসিনা কী করেছেন, শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। ইলেকট্রিসিটিতে রেন্টাল ইলেকট্রিসিটি এনে, কুইক রেন্টাল এনে বাংলাদেশকে ডিস্ট্রয় করে দিয়েছেন, বাংলাদেশের ইলেকট্রিসিটিকে ডিস্ট্রয় করে দিয়েছেন। আপনারা আসল তথ্য জানেন না, এই জন্য খালি শেখ হাসিনা এতদিন করছেন। তা আমরা বাংলাদেশের মানুষ সামান্য কিছু দেখে মনে করি অনেক কিছু করে ফেলেছে শেখ হাসিনা। বঙ্গবন্ধু সেতু করছে, এটা দেখে আমরা মানুষের মনে হচ্ছে শেখ হাসিনা না জানো কি। আর শেখ হাসিনা যত দুর্নীতি করছে, এই দুর্নীতি বঙ্গবন্ধু সেতু 10টা করা যেত, 10টা বঙ্গবন্ধু সেতু করা যেত। এই যত টাকা দুর্নীতি করছে এই শেখ হাসিনার দূষণ। আর শেখ হাসিনা বাংলাদেশের যত ক্ষতি করছে, ভারতকে যা দিছে, দিতে শেষ হয়ে গেছে। বাংলাদেশকে শেষ করে ফেলছে ভারতকে দিতে না। এই 15 বছর 18-16 বছর বাংলাদেশ শাসন করছে এই সরকার, অবৈধ সরকার। এই অবৈধ সরকার 15 বছর শাসন করে বাংলাদেশকে উপর দিকে নিতে পারছে না। বাংলাদেশের মাথাপিছু ঋণ নিয়ে আসছে। এরপরে আপনার বাংলাদেশের ব্যাংকের সেক্টর একবারে জিরো করে ফেলছে। লাল বাতি জ্বলে, লাল বাতি। আপনাদের আর কি বলবো, বলতে বলতে আমার মুখের মধ্যে ব্যথা চলে আসে। দুঃখের কাহিনী, বাংলাদেশের দুঃখের কাহিনী। শেখ হাসিনার যারা এখন এতটা জানার পরেও যারা শেখ হাসিনার নাম লয়, এদেরকে আমি কি বলবো, আমার ভাষা নেই। আর শেখ হাসিনার যদি লাজ শরম থাকতো, উনি বলেন কিভাবে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি তো 15 বছর ধরে কোনো প্রধানমন্ত্রী নেই, উনি তো অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন 15 বছর। ওনার এমপিরা অবৈধ ছিল, ওনার সব কিছু অবৈধ ছিল। উনি যতটা মানে বাংলাদেশের বিরুদ্ধে যত কাজ করেছেন সব কিছু অবৈধ। বাংলাদেশের যত ধরনের সাইন করেছেন সব কিছু অবৈধ সাইন করেছেন। এবং উনি বলেন বাংলাদেশ থেকে উনি পালিয়ে গিয়ে বলেন আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার লজ্জা আছে? আর ওনার যারা মানে দূষণ, হ্যাঁ, তারাও বলে প্রধানমন্ত্রী এখনও ক্ষমতায় আছে, আমাদের প্রধানমন্ত্রী এখনও ক্ষমতায় আছে। লজ্জা আছে ওদের? তুমি যদি ক্ষমতায় আছো তো তোমার আপারে ক্ষমতা বাংলাদেশও যাইবেন,
বাংলাদেশে যাইতেন উনি, আমরা ওয়েলকাম জানাইমু তাদের বাংলাদেশে গেলে, সাহস থাকলে বাংলাদেশে যান। প্রধানমন্ত্রী হলে তো বাংলাদেশে গিয়া আবার চেয়ারে বসেন, দেখি বসতে পারেননি। এই ধরনের কথাবার্তা কারা বলে? যাদের ভিতরে ন্যূনতম যদি জ্ঞান থাকে, যাদের ন্যূনতম মানুষত্ব থাকে, যাদের ন্যূনতম দেশপ্রেম থাকে, তারা কখনো এইরকম কথা বলবে না, বলতে পারে না। হ্যাঁ, আপনারা আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এখন আমার মনে হয়েছে বললাম। আপনারা জানেন গোপালী পুলিশ, কতজন মহিলা পুলিশ গোপালী আর কতজন পুরুষ পুলিশ গোপালী ওরা তৈরি করছে জানেন? প্রায় 300-300-র ঊর্ধ্বে হবে খালি অনলি গোপালী পুলিশ। গোপালগঞ্জ আমি খারাপ পাচ্ছি না, এরা তো আমাদের দেশের মানুষ, কিন্তু আমার কথা হলো গিয়ে আর বাংলাদেশের একটা গোপালগঞ্জের কত বড় একটা জায়গা। হ্যাঁ, এই গোপালগঞ্জের একটা বিভাগীয় শহর নয়। গোপালগঞ্জের জায়গা থেকে যদি এক জায়গা থেকে যদি 300-350 পুলিশ, মহিলা পুলিশ পুরুষ মিলে যদি 300-350 পুলিশ তারা নিয়ে, মানে আওয়ামী লীগের সময় এই গোপালী পুলিশকে নিয়োগ দিল 300-র ঊর্ধ্বে, 350। তো এই যে গোপালী পুলিশের ভূমিকা কী ছিল তখন? এরা পেটুয়া বাহিনী হয়ে গিয়েছিল, এরা আওয়ামী লীগের শেখ হাসিনা বাহিনী হয়ে গিয়েছিল, আওয়ামী লীগের শেখ হাসিনা বাহিনী হয়ে গিয়েছিল। এরা পুলিশ ছিল না, এই জনগণের টাকায় এরা চলে, জনগণের বিরুদ্ধে এরা কাজ করেছে। তে রাষ্ট্র এদের থেকে কী আশা করা যায়? এই গোপালী পুলিশদেরকে একটা সাইজ করা দরকার। এদের কিভাবে এরা চাকরি পেল, কিন্তু কী যোগ্যতা এরা চাকরি পেল, কোন কোটায় এরা চাকরি পেল, এটা হিসাব নিকাশ করে সরকার একটা আলাদা কমিটি করে এদের হিসাব নেওয়া প্রয়োজন। এবং বাংলাদেশের যে বিগত সরকারের 1 লাখের উপরে যে পুলিশ নিয়োগ দিয়েছিল, সেই পুলিশগুলা কতটুকু আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, সরকারের পক্ষে কাজ করেছে, আর কত পুলিশ, মানে 1 লাখেরও বেশি, এই পুলিশগুলা কি জনগণের হয়ে কাজ করেছে না সরকারের মানে বাহিনী হয়ে কাজ করেছে, সেটা আপনারা একটা রিপোর্ট, গোয়েন্দার কাছ থেকে একটা রিপোর্ট নেন এবং লোকাল প্রত্যেক থানার মধ্যে একটা কমিটি করে দিয়ে আপনারা 1 সপ্তাহের ভিতরে এই রিপোর্ট আনেন, এই পুলিশ কতজন দিও। এদেরকে ছাঁটাই করা একান্তই প্রয়োজন দেশের স্বার্থে, এবং এদেরকে ছাঁটাই না করলে দেশে এই রকম পরিস্থিতি সৃষ্টি হবে। নানান জায়গায় নানানভাবে পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষের ভিতরে অশান্তি চলে আসছে, মানুষকে তারা বোঝাতে চাচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল, এইটা বোঝানোর জন্য তারা এই জঘন্যতম কাজগুলো করে যাচ্ছে। মানুষের অশান্তি সৃষ্টি করার জন্য ফ্যাক্টরিতে আগুন দিচ্ছে, কারখানায় আগুন দিচ্ছে, আপনার দোকানপাটে আগুন দিচ্ছে, মানে হঠাৎ এসে আক্রমণ চালাচ্ছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না কে করছে কে না। এইরকম একটা মানে বাংলাদেশের ভিতরে যে একটা মানে খারাপ দিক নিয়ে আসার জন্য বাংলাদেশকে পৃথিবীর মানুষের কাছে প্রচার করতে চাইছে তারা, যে বাংলাদেশে জঙ্গি, বাংলাদেশে অশান্তি, বাংলাদেশে মারামারি, বাংলাদেশকে এইরকম করে ভারত ফায়দা লুটছে, শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড ইউজ করে, শেখ হাসিনারে ইউজ করে বাংলাদেশকে এই যে মানে নিচের দিকে ডুবাইয়া নিয়ে যাচ্ছে, এর প্রধান নায়ক হলো ভারত। এটা থেকে আমরা সবাই রাজনীতিবিদ, দেশের মানুষ এবং বুদ্ধিজীবী, দেশের কথা যারা চিন্তা করে তাদের সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা একটু ভাবুন, সবাই মিলে আমরা দেশে গড়ি, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, এটা আমরা মনে করে আমরা দেশের জন্য কাজ করব। দেশ আমাদের সকলের, আমরা যদি দেশে এগিয়ে নিয়ে যেতে পারি তো দেশ একদিন আমাদেরকেও সেইভাবে সম্মান দিবে। এই দেশকে যদি আমরা মায়ের মতো দেখি, দেশকে যদি আমরা ভালোবাসি, মায়ের মতো ভালোবাসি, তাহলে মনে করব এই মা জেলার সন্তানকে ভালোবাসে, তাইলে দেশও আমাদেরকে সেইভাবে ভালোবাসবে। এই কথা বলে আজকের মতো আমি বিদায় নিলাম। আমার আবারও কোনো একদিন দেখা হবে এবং আপনাদের সাথে আমি হাজির হব ইনশাআল্লাহ। আগামীকাল যদি আমি
আপডেট কিছু পাই সাথে সাথে আপনাদের সামনে আমি হাজির হব। এখনকার মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।